গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প পথের কাঁটা পর্ব ৪ এবং এটি ছিল শেষ পর্ব। না, বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও। এবার দেখতে পেলে? না, ব্যাস, কাম ফতে। এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকিয়াই লক্ষ্য করিয়াছিলাম ব্যোমকেশের টেবিলের উপর দুটি চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেরূপ আকৃতির প্লেটে মটন চপ খেতে দেয় সেইরূপ। সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের উপর উপর করিয়া চাপিয়া ধরিয়া চওড়া ন্যাকড়ার ফালি দিয়া শক্তভাবে বাঁধিয়া দিল। বলল, সাবধান, খসে না যায়। অরপর কোট পরলেই আর কিছু দেখা যাবে না। আমি ঘোর বিস্ময়ে বলিলাম, এসব কি হচ্ছে? ব্যোমকেশ হাসিয়া বলিল, কোচুংকি না পড়লে চলবে কেন, ভয় নেই, আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্টকোটের ভিতরে পরিয়া বোতাম লাগাইয়া দিল। বাঁধিবার প্রয়োজন হইল না। এরূপ বিচিত্র প্রসাধন শেষ করিয়া রাত্রি 11:20 সময় আমরা বাহির হইলাম। দেরাজ হইতে কয়েকটা জিনিস পকেটে পুরিতে পুরিতে ব্যোমকেশ বলিল, চিঠি নিয়েছ? কি সর্বনাশ! নাও নাও, শিগগিরই একখানা সাদা খামের মধ্যে পুরে দাও। শিয়ালদহের মোড়ের পর একটা খালি ট্যাক্সি পাইয়া তাহাতে চড়িয়া বসিলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হইয়া গিয়াছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করিয়া চৌরঙ্গীর দিকে ছুটিয়া চলিল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে বিভিন্ন হইয়া গিয়াছে সেই স্থানে ট্যাক্সি হইতে নামিলাম। ট্যাক্সি চালক ভাড়া লইয়া হর্ন বাজাইয়া চলিয়া গেল। চারদিক দৃষ্টিপাত করিয়া দেখিলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও একটি লোক নাই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করিয়া তুলিয়াছে। ঘড়িতে তখনও 12টা বাজিতে 10 মিনিট বাকি। কি করিতে হইবে গাড়িতে বসিয়া পরামর্শ করিয়া লইতেছিলাম। সুতরাং কথা বলিবার প্রয়োজন হইল না। আমি আগে আগে চলিলাম। ব্যোমকেশ ছায়ার মতো আমার পশ্চাতে অদৃশ্য হইয়া গেল। তাহার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতো আমার কাছেও যেন তাহাকে কায়াকিন করিয়া তুলিল। আমার পায়ের সঙ্গে পা মিলাইয়া সে আমার ঠিক 6 ইঞ্চি পশ্চাতে চলিয়াছে। তবু মনে হইল যেন আমি একাকী। রাস্তার আলো অতি বিস্তীর্ণ পথকে আলোকিত করিয়াছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নহে। পথের দুই পাশে প্রাসাদ থাকিলে আলো প্রতিফলিত হইয়া উজ্জ্বলতর হয়। এখানে তাহা হইতেছে না। দুই দিকে শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ ঘাস করিয়া লইতেছে। এ অবস্থায় সম্মুখ হইতে আসিয়া কাহারও সাধ্য নাই যে বুঝিতে পারে আমি একা নহি, আমার পশ্চাতে আর একটা অন্ধকার মূর্তি নিঃশব্দে চলিয়াছে। পাশে ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু পূর্বে বন্ধ হইয়া গিয়াছে। এদিকে রেসকোর্সের সাদা রেলিং একটানাভাবে চলিয়াছে। আমি রাস্তার মাঝখান ধরিয়া হাঁটিয়া চলিলাম। দূর পশ্চাতে একটা ঘড়িতে ঢং ঢং করিয়া মধ্যরাত্রি ঘোষিত হইল। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলোও বাজিতে আরম্ভ করিল। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝঙ্কিত হইয়া উঠিল। ঘড়ির শব্দ মিলাইয়া যাইবার পর কানের কাছে ফিসফিস করিয়া ব্যোমকেশ বলিল, এবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পিছনে আছে তাহা ভুলিয়াই গিয়াছিলাম। চমকিয়া পকেট হইতে খামখানা বাহির করিয়া হাতে লইলাম। আরো 6-7 মিনিট চলিলাম। খিদিরপুর পুল পৌঁছাতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সম্মুখে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখিয়া সচকিত হইয়া উঠিলাম। কানের কাছে শব্দ হইল, আসছে, তৈরি থাকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হইতে লাগিল। মিনিটখানেকের মধ্যে দেখা গেল পিচঢালা কালো রাস্তার উপরে কৃষ্ণতর একটা বস্তু দ্রুত বেগে অগ্রসর হইয়া আসিতেছে। কয়েক মুহূর্ত পরেই
বাইসলিক আরোহীর মূর্তি স্পষ্ট হইয়া উঠিল। আমি দাঁড়াইয়া পড়িয়া খামসমেত হাতখানা পাশের দিকে বাড়াইয়া দিলাম। সম্মুখে বাইসলিকের গতিও মন্থর হইল। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিতে লাগিলাম। বাইসলিক ২৫ গজের মধ্যে আসিল। দেখিতে পাইলাম কালো স্যুট পরিহিত আরোহীর সম্মুখে ঝুঁকিয়া মোটর গগলের ভিতর দিয়ে আমাকে নিষ্ফলক দৃষ্টিতে দেখিতেছে। মধ্যম গতিতে সাইক্লিক যেন আমাকে লক্ষ্য করিয়াই অগ্রসর হইতে লাগিল। আমাদের মধ্যে যখন আর ১০ গজ ব্যবধান, তখন করাং করাং করিয়া সাইকেলের ঘণ্টি বাজিয়া উঠিল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা খাইয়া আমি প্রায় উল্টাইয়া পড়িয়া গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শতখণ্ডে ভাঙ্গিয়া গিয়াছে বুঝিতে পারিলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড হইয়া গেল। আমি টলিয়া পড়িতে ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সম্মুখ দিকে লাফাইয়া পড়িল। বাইসলিক আরোহী আমার পশ্চাতে আরেকটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটাইয়া পলাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। ব্যোমকেশ তাহাকে এক ঠেলায় বাইসলিক সমেত ফেলাইয়া দিয়া বাঘের মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িল। আমি মাটি হইতে উঠিয়া ব্যোমকেশের সাহায্যার্থে উপস্থিত হইয়া দেখিলাম সে প্রতিপক্ষের বুকের উপর চাপিয়া বসিয়াছে এবং ২ বজ্র মুষ্টিতে তাহার দিক কবজি ধরিয়া আছে। বাইসলিকখানা একেবারে পড়িয়া আছে। আমি পৌঁছেতেই ব্যোমকেশ বলিল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এর হাত দুটো বাঁধো, খুব জোরে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট হইতে বাহির করিয়া ভূপতিত লোকটার হাত দুটো শক্ত করিয়া বাঁধিলাম। ব্যোমকেশ বলিল, ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোককে চিনতে পারছ না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরো ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিনরহস্যের মেঘনাথ। বলিয়া তাহার চোখের গগল খুলিয়া লইল। অতঃপর আমার মনের অবস্থা কিরূপ হইল তাহা বর্ণনা করা নিষ্প্রয়োজন। কিন্তু সে অবস্থাতে থাকিয়াও প্রফুল্ল রায় হিংস্র দন্তপংক্তি বাহির করিয়া হাসিল, বলিল, ব্যোমকেশবাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি পালাব না। ব্যোমকেশ বলিল, অজিত, আর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্রশস্ত্র কিছু আছে কিনা। এক পকেট হইতে অপেরা গ্লাস ও অন্য পকেট হইতে পানির ডিবা বাহির হইল, আর কিছুই নেই। ডিবা খুলিয়া দেখিলাম তাহার মধ্যে তখনও গোটাচারেক পান রহিয়াছে। ব্যোমকেশ বুকের উপর হইতে নামিলে প্রফুল্ল রায় উঠিয়া বসিল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই, এ শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার ফুরসত হবে না। বলিয়া ক্লিষ্টভাবে হাসিল। ব্যোমকেশ নিজের বুক পকেট হইতে একটা পুলিশ হুইসেল বাহির করিয়া তাহাতে ফু দিল। তারপর আমাকে বলিল, অজিত, বাইসলিকখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘুঁটিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসিল। সবাই যে জানেন দেখছি আপনি অসাধারণ লোক। আপনাকেই ভয় ছিল, তাই তো আজ ফাঁদ পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একলা আসবেন, বিবিধের সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরো উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমায় ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গেছে, একটু জল পাবো কি? ব্যোমকেশ বলিল, জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় কৃষ্ট হাসিয়া বলিল, তাও তো বটে, জল এখানে পাওয়া কথা। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পানের ডিবাটার দিকে একটা সতৃষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, একটা পান পেতে পারি নাকি?
অবশ্য আসামিকে পান খাওয়াবার রীতি নেই, সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করিল। আমি ডিবা হইতে ২টা পান তাহার মুখে পুরিয়া দিলাম। পান চিবাইতে চিবাইতে প্রফুল্ল রায় বলিল, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছা করলে খেতে পারে। ব্যোমকেশ উৎকীর্ণভাবে পুলিশের আগমন শব্দ শুনিতেছিল, অন্যমনস্কভাবে মাথা নাড়িল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলিলেন, পুলিশ তো এসে পড়ল, আমাকে তাহলে ছাড়বেন না? ব্যোমকেশ বলিল, ছাড়ব কিরকম? প্রফুল্ল রায় খোলাটে রকম হাসিয়া পুনশ্চ জিজ্ঞাসা করিল, পুলিশে দেবেনি? দেব বই কি। ব্যোমকেশবাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না, বলিয়া রাস্তার পর ঢলিয়া পড়িল। একজন মোটরবাইক সশব্দে আসিয়া পাশে থামিল। একজন ইউনিফর্ম পরা সাহেব তাহার উপর লাফিয়া পড়িয়া বলিল, হোয়াটসঅ্যাপ, ডেড? প্রফুল্ল রায় নিষ্প্রভ চক্ষু খুলিয়া বলিল, এ যে খোদ কর্তা দেখছি, টুলেট সাহেব, আমায় ধরতে পারলে না? ব্যোমকেশবাবু পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত, আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসিবার নিষ্ফল চেষ্টা করিয়া প্রফুল্ল রায় চক্ষু মুদিল। তাহার মুখখানা হঠাৎ শক্ত হইয়া গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ আসিয়া উপস্থিত হইয়াছিল। কমিশনার সাহেব নিজে হাতকড়ি লইয়া অগ্রসর হইতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ হইতে উঠাইয়া দাঁড়াইয়া বলিল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাভস্ত বসিবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসিয়াছিলাম। খোলা জানালা দিয়া সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকে দিয়েছিল। ব্যোমকেশ একটি বাইসলিকের বেল হাতে নাড়িয়া চাড়িয়া দেখিতেছিল। টেবিলের উপর একখানা খাম খোলা অবস্থায় পড়িয়াছিল। ব্যোমকেশ ঘণ্টির মাথাটা খুলিয়া ভেতরের যন্ত্রপাতি সপ্রশংস নেত্রে নিরীক্ষণ করিতে করিতে বলিল, কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা যন্ত্র তৈরি করা যায় এ কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারো মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছ, এটি হচ্ছে বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের! কি ভয়ঙ্কর, অথচ কি সহজ! এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দু কাজ একসঙ্গে হয়, ঘণ্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘণ্টির শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দ শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান সেদিনই তার ইঙ্গিত পেয়েছিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, পথের কাটার গ্রামোফোন পিন যে একই লোক, তুমি একথা বুঝলে কি করে? ব্যোমকেশ বলিল, প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাতসারে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখো পথের কাটা কি বলছে, সে খুব পরিষ্কার করেই বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সে তা দূর করে দিবে। অবশ্য কাঞ্চন বিনিময়ে পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী হইতেশান নয় তা সহজেই বোঝা যায়। তারপর এদিকে দেখো, যারা গ্রামোফোন পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারো না কারো সুখের পথে কাটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের ওপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলেও কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না, মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন। তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বাবা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কতক বোঝা যায় না কি? তবে দেখা যাচ্ছে পথের কাটার গ্রামোফোন পিন বাইরে পৃথক হলেও সস্বচ্ছন্দে অবলীলাক্রমে জোর লেগে যাচ্ছে।
ভাঙ্গা পাত্রবাটির দুটো অংশ যেমন সহজে জোড় লেগে যায়। আর একটা জিনিস প্রথম থেকে আমার দৃষ্টি আকর্ষণ করছিল, একটার নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। একদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরুচ্ছে, আর ওদিকে পথের কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? আমি বলিলাম, হয়তো পরে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অধীরভাবে ঘাড় নাড়িয়া বলিল, এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটাকে। এখানে প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করবার জন্য, তারাও জানতে পারেনি লোকটা কে এবং কি করে সে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কুম্মিন কালেও ধরতে পারতুম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজে থেকে না হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি। তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়। তবু সে তোমাকে চিঠি গুছিয়ে দিয়ে গেল এবং তারপর অলক্ষ্যে তোমার অনুসরণ করল। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে তা সে জানত। কাজে তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করত বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো, অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটার সম্বন্ধে কি করতে চাই তাই জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায়ই যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা আমার পক্ষে সম্ভব ছিল না জানা, এবং জানলেও তা প্রমাণ করতে পারতুম না। শুধু একটা ভুল প্রফুল্ল রায় করেছিলেন। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চেয়ে বসেছিলুম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজখবর নিতে আসবেই এ আমি জানতুম। তুমি জানতে? তবে আসবামাত্র তাকে তুমি গ্রেফতার করলে না কেন? কথাটা নেহাত ইয়ের মতো বললে অজিত, তখন তাকে গ্রেফতার করলে মানহানির মোকদ্দমায় খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ করার কিছু ছিল কি? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে। আর সেই চেষ্টাই আমি করেছিলুম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলুম সে কি আর মিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা কয়ে বুঝল যে আমি অনেক কথাই জানি। শুধু বুঝতে না পারল না যে তাকেও চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করল যে আমার বেঁচে থাকা আর নিরাপদ নয়। তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল, যেন রাত্রে রেসকোর্সের পাশের পথ দিয়ে যায়। সে জানতো একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজে যাব। কিন্তু একটা বিষয়ে তার খটকা লাগলো, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই, তাই সে পুলিশের প্রসঙ্গ তুলল। কিন্তু পুলিশের নামে আমি এমন চড়ে উঠলুম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখল। বেচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেলল। সেদিন শীতকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি এ কথা সেদিন সে মুক্তকণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞেস করেছিলুম বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কিনা। তিনি বলেছিলেন বাইসিকের ঘণ্টির আওয়াজ শুনেছিলেন। তখন সেটা গ্রাহ্য করিনি। আমার হাওড়া ব্রিজের ওইখানটায় জোড়া লাগছিল না। তারপর পথের কাঁটার চিঠি যখন পড়লুম এক নিমিষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলুম চিঠিতে একটা কথা পেয়েছি। সে কথাটা কি জানো? বাইসলিক। বাইসলিকের
কথা কেন যে তখন পর্যন্ত আমার মাথায় ঢোকেনি, এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসলিক ছাড়া আর কিছুই হতে পারত না। এমন সহজে অনাড়ম্বরভাবে খুন করার আর দ্বিতীয় উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসলিক পড়ল। বাইসলিক আরোহী তোমাকে সরে যাবার জন্য ঘন্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল। তুমি মাটিতে পড়ে পটল উৎপাদন করলে। বাইসলিক আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দুহাতে হ্যান্ডেল ধরে আছে, অস্ত্র ছুড়বে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারের মোড়ের ওপর মরেছিলেন। তিনি পড়বামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেল না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়। প্রফুল্ল রায় তখন মনে মনে নিশ্চয়ই খুব হেসেছিল, কারণ তার বাইসলিক বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ দারোগার মাথায় আসেনি। বলিয়া ব্যোমকেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করিতে লাগিল। টেবিলের উপর হইতে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়িয়া আমার পায়ের কাছে এসে পড়িল। সেখানে তুলিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া আমি জিজ্ঞাসা করিলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? ব্যোমকেশ বলিল, অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়াছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন। যদিও এতে তার খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যা হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাব, তাতে কোনো সন্দেহ নেই। কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমার আর্জি মঞ্জুর হবে। তার ব্যবস্থা তিনি করেছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা লাশ দেখে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় নয়, তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে যশোরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল নাই নামটা ছদ্মনাম। কিন্তু তাতে কিছু যায় আসে না, আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায় থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছে, এই ঘণ্টিটি ফেরত দিতে হবে। এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। আমি হাসিয়া বলিলাম, ওটার উপর তোমার ভারী মায়া পড়ে গেছে না? কিছুতেই ছাড়তে পারছ না? ব্যোমকেশ হাসিয়া ফেলিল। সত্যি, ২,০০০ টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে ঘণ্টিটি বকশিস করেন, আমি মোটেও দুঃখিত হব না। যা হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। কি? ভুলে গেলে সে ১০ টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভাবছি। তার দাম এখন আমার কাছে ১০০ টাকারও বেশি। বলিয়া ব্যোমকেশ ঘণ্টিটি সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করিয়া রাখিয়া আসিল। সে ফিরিয়া আসিলে আমি তাহাকে একটা প্রশ্ন করিলাম, আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলো, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলিয়া উঠিল, তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনিভাবে যাওয়াই তার জন্য ঠিক হয়ে যায়। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থাতেই সে তা দেখিয়ে গেছে। স্তব্ধ হইয়া রইলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়া যে কোথায় পৌঁছাইতে পারে, তাহা দেখিলে বিস্মিত না হইয়া থাকা যায় না। চিঠি হায়। ডাকপিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়া গেল। ব্যোমকেশ খাম খুলিয়া ভেতর হইতে কেবল একখানা রঙিন কাগজের টুকরা বাহির করিল। তাহার উপর একবার চোখ বুলাইয়া সহাস্যে আমার দিকে বাড়াইয়া দিল। আমি দেখলাম
শ্রী আশুতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানি ১,০০০ টাকার চেক। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প পথের কাঁটা পর্ব ৪ এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।